হ্যালো এভরিওয়ান, স্টেপসিয়ান্স এর অ্যাডমিশন ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা গুণগত রসায়ন হতে বিগত বছরগুলোতে ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা কতগুলো প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে মিডল আইআর। তো মেনলি ফার আইআর আর নিয়ার আইআর মেডিকেলের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং মিডল আইআরটা কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। এটা আমরা মনে রাখবো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মিডল আইআর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনটির শক্তি সবচেয়ে বেশি? এখানে আমাদের চারটা রশ্মির কথা বলা আছে: অতিবেগুনি, রঞ্জন রশ্মি, অবলোহিত আর তারপর হচ্ছে রেডিও রশ্মি। এখন এই চারটার মধ্যে যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম তার শক্তি সবচেয়ে বেশি হবে। কেন? এখানে এই চারটার মধ্যে সবচেয়ে তরঙ্গদৈর্ঘ্য কম কার? রঞ্জন রশ্মি। এটা হচ্ছে সাধারণত এক্স রে। তো এক্স এর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম। তরঙ্গদৈর্ঘ্য যেহেতু সবচেয়ে কম, নিশ্চয়ই তার কম্পাঙ্ক সবচেয়ে বেশি। কারণ আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা যত কম হবে এফ এর মান তত বেশি হবে, এবং এফ এর মান যত বেশি শক্তির মান তত বেশি হবে, কারণ আমরা আবার কি জানি? ই ইকুয়ালস টু এইচ এফ। তাহলে এখানে এফ যত বেশি ই এর মান তত বেশি। তাহলে অ্যান্সার হচ্ছে রঞ্জন রশ্মি বা এক্স রে। আমাদের এই প্রশ্নে বলা আছে, শিক্ষা পরীক্ষায় লিথিয়াম ধাতু কোন বর্ণ প্রদর্শন করে? লিথিয়াম সাধারণত উজ্জ্বল লাল বর্ণ প্রদর্শন করে। তো উজ্জ্বল লাল বর্ণ হচ্ছে ক্রিমসন। এটি হচ্ছে খুবই উজ্জ্বল লাল বর্ণ প্রদর্শন করে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, সোডিয়াম নাইট্রেট এর বর্ণটা কি? তো সোডিয়াম নাইট্রেট এর বর্ণ হচ্ছে বর্ণহীন। আমরা এটা মাথায় রাখবো, গ্রুপ 1 এবং 2 এর ধাতু সমূহের দ্বারা সৃষ্ট যৌগের বর্ণ অলওয়েজ কি হবে? সাদা বা বর্ণহীন হবে। আবার বলি, গ্রুপ 1 এবং 2 এর ধাতু দ্বারা সৃষ্ট যৌগসমূহের বর্ণ কি হয়? সাদা বা বর্ণহীন হয়ে থাকে। যেহেতু সোডিয়াম গ্রুপ 1 এর মৌল, তাই এর দ্বারা সৃষ্ট যৌগটির বর্ণ হচ্ছে বর্ণহীন। নিচের কোনটি এনএমআর সক্রিয়? সাধারণত এমআরআই পরীক্ষায় এনএমআর সক্রিয় মৌল ব্যবহার করা হয়, এবং এনএমআর সক্রিয় মৌল হচ্ছে হাইড্রোজেন, কারণ আমরা এমআরআই পরীক্ষাতে দেখে থাকি যে হাইড্রোজেন পরমাণু ব্যবহার করা হয়। আমাদের এই প্রশ্নে বলা আছে, নিচের কোনটি দ্বারা Fe2+ শনাক্ত করা যায়? Fe2+ শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানেট। সাধারণত বিক্রিয়াটা কি হয়? বিক্রিয়াটা হচ্ছে এরকম, Fe2+, এটি কি করবে? এটি পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করবে। এটি পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে K2Fe, FeCN6, এবং তৈরি করে হচ্ছে এখানে K+। তো এখানে এই জিনিসটার হালকা নীল পদক্ষেপ পড়ে। এই জিনিসটার কালার কি হয়? হালকা নীল বর্ণের পদক্ষেপ পড়ে। এটা দেখে আমরা বুঝতে পারি আমাদের দ্রবণটিতে Fe2+ আয়ন ছিল। এটা দেখে আমরা বুঝতে পারি আমাদের দ্রবণটিতে Fe2+ আয়ন ছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি পানিতে দ্রবণীয়? আমরা শুধু এটা মাথায় রাখবো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটার মধ্যে সবসময় ফ্লোরাইড লবণটা পানিতে দ্রবণীয় হয়। সবসময় কি হবে? ফ্লোরাইডটা পানিতে দ্রবণীয় হয়, কারণ এটার ক্ষেত্রে তড়িৎ কেন্দ্রকতার মান অনেক বেশি থাকে, যার ফলে পোলারিটি সৃষ্টি হয়, এতে এটা সহজেই পানিতে দ্রবণীয় হয়ে থাকে। তাহলে ফ্লোরাইড লবণটা অলওয়েজ পানিতে দ্রবণীয় হবে। আমাদের এই প্রশ্নে বলা আছে, কোন আয়নটি অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণের সাথে সাদা পদক্ষেপ সৃষ্টি করে? সাধারণত ক্যালসিয়াম 2+ অ্যামোনিয়াম অক্সালেটের সাথে কি করে? সাদা পদক্ষেপ সৃষ্টি করে। এই বিক্রিয়াটা হচ্ছে এরকম, অ্যামোনিয়াম অক্সালেট থাকবে আমাদের, এবং এই অ্যামোনিয়াম অক্সালেটের সাথে মিক্সড হয়ে ক্যালসিয়াম অক্সালেট তৈরি হয়। এর সাথে মিক্সড হয়ে কি তৈরি হয়? ক্যালসিয়াম অক্সালেট তৈরি হয়, যেটির সাদা পদক্ষেপ পড়ে থাকে। যেটির কি হয়ে থাকে? সাদা পদক্ষেপ পড়ে থাকে। তাহলে এটা সাদা পদক্ষেপ পড়বে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে ক্যালসিয়াম 2+। তো আমাদের এই প্রশ্নে বলা আছে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্বারা কোনটি শনাক্ত করা হয়? পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্বারা সোডিয়াম প্লাস শনাক্ত করা হয়, কারণ সোডিয়াম প্লাস পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট এর সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে সোডিয়াম পাইরো অ্যান্টিমনেট। এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম পাইরো অ্যান্টিমনেট তৈরি করে, এবং এই সোডিয়াম পাইরো অ্যান্টিমনেট এটা সাদা দানাদার পদক্ষেপ পড়ে। সাদা দানাদার পদক্ষেপ পড়ে। সো এটা দ্বারা আমরা বুঝতে পারি দ্রবণে সোডিয়াম প্লাস আয়নটি রয়েছে। সো অ্যান্সার হচ্ছে সোডিয়াম প্লাস। আমাদের এই প্রশ্নে বলা আছে, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কোন বিকারক ব্যবহৃত হয়? অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে নেসলার দ্রবণ ব্যবহার করা হয়। নেসলার দ্রবণটা আসলে কি? নেসলার দ্রবণ হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর ক্ষারীয় দ্রবণ। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর ক্ষারীয় দ্রবণকে আমরা কি বলবো?
নেসেসার দ্রবণ বলবো। এটার সাথে হয় আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব। যেহেতু ক্ষারীয় দ্রবণ করতে হবে, এটাকে আমরা কি বলি, নেসেসার দ্রবণ বলি। আমাদের এই প্রশ্নে বলা আছে একটি লবণের দ্রাব্যতা 50, যদি 100 গ্রাম দ্রাবককে 55 গ্রাম দ্রবীভূত করা হয় তবে সেই দ্রবণকে কি বলবো? দ্রাব্যতা 50 মানে কি? দ্রাব্যতা 50 বলতে বোঝায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ মিক্স থাকতে পারবে 50 গ্রাম। সর্বোচ্চ মিক্স থাকতে পারবে কি 50 গ্রাম। যদি 50 গ্রাম মিক্স থাকে সেটাকে আমরা বলি সম্পৃক্ত বা স্যাচুরেটেড দ্রবণ। কিন্তু 50-এর যদি বেশি মিক্স থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে সুপার স্যাচুরেটেড দ্রবণ বা অতিরিক্ত। তাহলে এখানে বলা আছে যে আমরা 55 গ্রাম দ্রবীভূত করতে পারলাম। যদি 55 গ্রাম দ্রবীভূত করতে পারলাম, এটা কি হয়ে যাবে? অতিরিক্ত বা সুপার স্যাচুরেটেড হয়ে যাবে। আর যদি 50-এর কম মিক্স করা হতো সেটাকে আমরা বলতাম অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড দ্রবণ। আমাদের এই প্রশ্নে বলা আছে চাপ বৃদ্ধি করলে পানিতে কার্বন ডাই অক্সাইড এর দ্রাব্যতা কি হবে? চাপের সাথে দ্রাব্যতা হচ্ছে সমানুপাতিক, শুধুমাত্র এটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা এটা প্রযোজ্য। ওকে, তো কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা কি হবে? বৃদ্ধি পাবে। এটার একদম বেস্ট এক্সাম্পল হচ্ছে আমরা যেই কোলাগুলো খেয়ে থাকি সেগুলোতে কার্বন ডাই অক্সাইডটা খুবই প্রেসারাইজ করে সেখানে বোতলে এটা ভর্তি করা হয়, অতিরিক্ত পরিমাণ গ্যাস ভর্তি করা হয়, যার ফলে বোতল খুললে সহজেই কার্বন ডাই অক্সাইডগুলো অতিরিক্ত পরিমাণ বের হয়ে আসে। তারপর এই কোশ্চেনে বলা আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা 50 ও 70। 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 300 ml দ্রাবককে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিলে কত গ্রাম লবণ অধক্ষিপ্ত হবে? খুবই ভালো একটা কোশ্চেন। তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত? 70। তাহলে দেখো, খেয়াল করো, 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে আমি কিসে নিব? 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে নিব। 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত বলা আছে? 70 বলা আছে। দ্রাব্যতা 70 মানে কি? দ্রাব্যতা 70 মানে হচ্ছে 100 ml দ্রাবকে থাকবে কত গ্রাম? 70 গ্রাম। ওকে, আর 20 ডিগ্রিতে 100 ml দ্রাবকে কত থাকবে? 100 ml দ্রাবকে থাকবে হচ্ছে এখানে 50 গ্রাম। তাহলে যদি 100 ml দ্রাবকের জন্য আমরা তাপমাত্রা 35 থেকে 20 নিতাম, 70 থেকে 50 গ্রাম দ্রব মিক্সড হতো, 20 গ্রাম অধক্ষিপ্ত পড়তো। তাহলে 100 ml এর জন্য অধক্ষেপ হয় কত? 20 গ্রাম। 1 ml এর জন্য কত? 300 ml এর জন্য কত? 300 ml এর জন্য এর 3 গুণ অধক্ষেপ পড়বে। তাহলে অ্যান্সার হবে কত? 60। আবারও বলি, 100 ml এর জন্য 20 গ্রাম যেহেতু অধক্ষেপ পড়ে, তাহলে 300 ml এর জন্য 60 গ্রাম অধক্ষেপ পড়বে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। আমাদের এই প্রশ্নে বলা আছে M2H3 লবণের দ্রাব্যতা এত মোল পার মিলিলিটার হলে এর দ্রাব্যতা গুণফল কত? তাহলে M2H3 এই টাইপের লবণকে আমরা কিভাবে লিখতে পারি? M2H3 এটা যদি বিয়োজিত হয় এটা হবে হচ্ছে 2M3 প্লাস, তারপর হচ্ছে 3X2 মাইনাস। এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে 2 মোল, এটা হচ্ছে 3 মোল। তাহলে এটা S হলে এটা হবে 2S, এটা হবে হচ্ছে 3S। তাহলে এখান থেকে আমরা KSP কি লিখতে পারি? KSP লিখতে পারি হচ্ছে 2S স্কয়ার ইনটু 3S কিউব। আগে যে সংখ্যা থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে। তাহলে এটা আলটিমেটলি কি দাঁড়াবে? 108 s টু দি পাওয়ার 5 এটা দাঁড়াবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা 108 s টু দি পাওয়ার 5, 108 s টু দি পাওয়ার 5। এখন আমাদের কি s এর মান দেওয়া আছে? হ্যাঁ, দ্রাব্যতা দেওয়া আছে, কিন্তু এটা দেখো মোল পার মিলিলিটার এককে দেওয়া, এটাকে মোল পার লিটারে নিয়ে যেতে হবে। 1.1 ইনটু 10 টু দি পাওয়ার -5, এটা কোন এককে দেওয়া আছে? মোল পার মিলিলিটার এককে দেওয়া, কিন্তু আমাদের কেএসপি হিসাব করতে গেলে মোল পার লিটারে নিতে হবে। তো এটা কিভাবে নিব? মোল পার মিলিলিটার বলতে কি বোঝাচ্ছে? প্রতি এমএল আছে এত মোল, প্রতি এমএল এত মোল আছে। তাহলে 1 এমএল যত থাকবে 1 লিটারে তার 1000 গুণ বেশি থাকবে, কারণ 1000 এমএল মানে 1 লিটার। তাই 1 এমএল যত মোল থাকবে 1 লিটারে তার 1000 গুণ বেশি থাকবে। সো প্রতি লিটারে কি থাকবে? এর 1000 গুণ বেশি থাকবে। এর সাথে আমরা কত গুণ দিব? 1000 গুণ দিব, অর্থাৎ 10^3 গুণ দিব। এটা এখন কিসে চলে আসছে? মোল পার লিটারে চলে আসছে। তো এটা যদি আমরা হিসাব করি এটা কি হবে? এটা হবে হচ্ছে 1.1 ইনটু 10 টু দি পাওয়ার -2 মোল পার লিটার। এটা হচ্ছে আমাদের এখানে দ্রাব্যতা পেয়ে গেলাম। এবার এখানে আমরা যদি s এর মান বসাই 108 ইনটু s টু দি পাওয়ার 5, s এর মান কত? 1.1 ইনটু 10 টু দি পাওয়ার -5 -2, এটা উপর হচ্ছে পাওয়ার 5। পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। 108 কে আমরা এভাবে লিখতে পারি 1.08 ইনটু 10 টু দি পাওয়ার 2 এভাবে লিখতে পারি, ইনটু 1.1 টু দি পাওয়ার 5, আর পাওয়ার উপরে পাওয়ার থাকলে যদি গুণ হয় এটা হয়ে যাবে হচ্ছে 10 টু দি পাওয়ার -10, 10 টু দি পাওয়ার 2 10 টু দি পাওয়ার -10 মিলে কি হবে? হবে হচ্ছে 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার -8 হবে। আমাদের 10 টু দি পাওয়ার -8 দুটো অপশন আছে। এখন প্রথমটা হবে না, কারণ বুঝে যাচ্ছে এখানে হচ্ছে 1.1 দেওয়া, কিন্তু আমাদের এখানে অলরেডি 1.1 এর উপর পাওয়ার 5 আছে, আবার এর সাথে 108 গুণ আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 4 নাম্বারটা। অ্যান্সার হবে হচ্ছে 4 নাম্বারটা, 1.74 ইনটু 10 টু দি পাওয়ার -8। আমাদের এই প্রশ্নে বলা আছে একটি লবণের আপেক্ষিক গুরুত্ব
0.2 এর দ্রাব্যতা কত, পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায়? আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় হচ্ছে গ্রাম পার মিলিলিটার, অর্থাৎ 1 ml এ কত থাকবে এখানে 0.2 গ্রাম। যেহেতু 0.2 আপেক্ষিক গুরুত্ব মানে প্রতি ml থাকবে 0.2 গ্রাম। আর পানির আপেক্ষিক গুরুত্ব 1 বলে কি বোঝায়? পানির 1 ml মানে হচ্ছে 1 গ্রাম, 1 ml এ 1 গ্রাম থাকে, তাই 1 ml কে আমরা কি লিখতে পারি? 1 গ্রাম লিখতে পারি, কারণ পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। তাহলে 1 গ্রাম দ্রাবকে থাকে 0.2, দ্রাব্যতার সংখ্যা কি? 100 গ্রাম দ্রাবকে কত থাকবে? 100 গ্রাম দ্রাবকে থাকবে হচ্ছে 100 × 0.2 গ্রাম, যেটা আলটিমেটলি কত দাঁড়াবে? যেটা আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে এখানে 20 গ্রাম। তাহলে দ্রাব্যতা হচ্ছে 20, আমাদের অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। তাহলে আশা করি সবাই সমাধানগুলো বুঝতে পেরেছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।